এটাকে চেয়ারের সাথে বেঁধেছিস কেন হাম্মক? চেয়ার কি মাগনা পেয়েছিস? আমার টাকা কেনা চেয়ারে কেন এই দূষিত লোকজনকে বসিয়েছিলে? আরও হন্তদন্ত হয়ে ছুটে গেল চেয়ারের নিকট। চেয়ার থেকে দ্রুত লোকটাকে খুলে ছুঁড়ে ফেললো নিচে। তুর্য বাঁকা হাসলো, হাঁটু মুড়ে বসলো লোকটার পাশে, হাত বাড়িয়ে একটানে খুলে নিল লোকটার মুখে লাগিয়ে রাখা এতক্ষণের কস্টেমটা। সাথে সাথে শোনা গেল লোকটার গগন বিদারী চিৎকারের ধ্বনি। তুর্য খুব একটা পাত্তা দিল না সেদিকে। লোকটার পানে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, শাহিন মির্জা জাল টাকা, ট্রাক, ইয়াবাসহ আরও অনেক অবৈধ ব্যবসার সাথে জড়িত। স্ত্রী সবটা জানতে পারে 3 বছর আগে স্ত্রীকেও খুন করেছিল। কথাটা বলে ভ্রু কুচকাল তুর্য, ঘাড় বাঁকিয়ে আরুষের পানে তাকিয়ে বলল, আমরাও কি এখন আমার বউকে মেরে দেওয়া উচিত? আরুষ, বউটা না আমার নিকট ধরা দিচ্ছে না, না জানানো কমাচ্ছে। আরুষ কাচুমাচু মুখ করলো, আমতা আমতা করে বলল, বউকে মারলে আপনি বউ পাবেন কোথায় স্যার? তুর্যের কপালে ভাঁজ পড়ল, ভাবুক ভঙ্গিতে বলল, তাও ঠিক। কথাটা শেষ করে তুর্য আবারও তাকালো সম্মুখের পানে। অবহেলায় পড়ে থাকা শাহিন মির্জার পানে সে তাকিয়ে রয়েছে। নির্বিকার ভঙ্গিতে বলল, বউ না হয় তোর কালো দুনিয়ার সম্পর্কে জেনে গিয়েছিল বলে মেরেছিলে, কিন্তু শ্বশুরকে কেন মারলি? তোর শ্বশুরই কি আমার শ্বশুরের মতো রাজাকার ছিল নাকি? শাহিন মির্জা ভয়ার্থ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, কম্পিত কণ্ঠে বলল, আপনি কে? তুর্য বাঁকা হাসলো, আরশের পানে ইশারা করে শাহিন মির্জাকে বলল, ওই ছেলেটাকে চিনিস? ওর নাম আরুষ শেখ। আরুষ শেখ নামটা কর্ণে পৌঁছাতেই কেঁপে উঠল শাহিন মির্জা। ভয়ার্থ দৃষ্টিতে তাকালো আরুষের পানে, অস্ফুট কণ্ঠে বলল, আরুষ শেখ? তুর্য উঠে দাঁড়ালো, আরুষের পানে তাকিয়ে বলল, মুরগির বাচ্চার মতো বউটার জন্য কলিজাটা কেমন ছ্যাঁত করছে আরুষ। আমি বরং গাড়িতে গিয়ে বসে একটু কল্পনায় বউয়ের সাথে 62টা শাড়ি, ততক্ষণে তুই এটা সেবা যত্ন কর। কথাটা বলেই তুর্য ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল কক্ষ থেকে। আরুষ ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে একবার, অতঃপর আবারও তাকালো শাহিন মির্জার পানে। এতক্ষণের কাচুমাচু খোলস ছেড়ে বেরিয়ে এলো ছেলেটা। মুহূর্তেই আরুষের চোখে মুখে ফুটে উঠল ভয়ঙ্কর হিংস্রতা। কক্ষের এক কিনারে রাখা মোটা রডগুলোর একটা রড হাতে তুলে নিল, বাঁকা হেসে বলল, ওয়েলকাম টু হেল বেব। ঘণ্টাখানেক কেটে গেল। আরুষ বেরিয়ে এলো রংচং উঠে যাওয়া স্যাঁতস্যাঁতে কক্ষ থেকে। ঘেমে নিয়ে একসা অবস্থা ছেলেটার। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে ঘরমাক্ত শ্যামবর্ণা মুখর্ষিতে। শার্টের ওপরে দুটো বটন খুলে সে এগিয়ে এলো গাড়ির দিকে। তুর্য গাড়ির সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে রয়েছে। আরুষের মধ্যে আবারও কাঁচুমাচু ভাব ফুটে উঠল। দুনিয়ার কোনো মানবকে আরুষ ভয় না পেলেও এই তুর্য নামক প্রাণীর ভয়ে সে সর্বদা আড়ষ্ট। আরুষ বেশ ভালোভাবেই জানে তুর্যর ভয়ঙ্কর রূপ কতটা হিংস্র। আরুষ আশেপাশে চোখ ঘোরালো, একবার ভাবলো তুর্যকে ডাকবে না, তবে পরক্ষণেই মত পরিবর্তন করলো। এখানে আর সময় নষ্ট করাটা ঠিক হবে না, অতি দ্রুত তাদের ঢাকায় যেতে হবে, সেখানেও কাজ আছে অনেক। একটু কেশে গলা পরিষ্কার করলো আরুষ, ধীর কণ্ঠে বলল, স্যার। তুর্য নড়ে চড়ে উঠল, বিরক্তিতে কপাল কুঁচকে চোখ দুটো খুলল সাথে সাথেই। আরুষের পানে তাকিয়ে বলল, দিল্লি তো আমার শখের বাসরটা মাঝপথে আটকে, কেবল বউটাকে চুমু খেতে নিয়েছিলাম, তাও তো সহ্য হলো না। কাকের মতো কা কা করতে করতে উড়ে এলি। শুধু শুধু কি তোকে আমি মির্জাফর বংশধর বলি? আরও আমতা আমতা করলো, বোকা বোকা কণ্ঠে বলল, দুঃখিত স্যার, আমি তো আপনাকে ডাকতে এসেছিলাম, আপনার বাসর ভাঙার কোনো ইচ্ছে আমার ছিল না। তুর্য সরু দৃষ্টিতে তাকালো আরুষের পানে, আদেশের সুরে বলল, গাড়িতে উঠে বস, ঢাকা যেতে হবে। আরুষ এলোমেলো দৃষ্টি ফেলল, বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের ভেতরে বেশ সাহসের সঞ্চার ঘটালো। অতঃপর বলল, স্যার, আপনি আর কতদিন আমার মাথায় নুন রেখে বড়ি খাবেন? নাক মুখ কুচকালো তুর্য, অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল, এই মির্জাফর বংশধর, একদম আমার নামে মিথ্যা বদনাম ছড়াবে না। আমি মোটেই নুন দিয়ে বড়াই খাই না। আমি বাজার থেকে সবসময় মিষ্টি বড়ই কিনে, আর কোনোভাবে 2-4টা টক বড়ই পড়লে তোকে খাওয়াই, নিজে খাই না। আরুষ হতাশ হলো। এই লোকের সাথে কথা বলাই বেকার, এর সাথে কথা বলার থেকে নিজের মাথায় একটা বাড়ি মেরে মাথা ফাটিয়ে হাসপাতালে গিয়ে 2-4টা সেলাই নিয়ে বাড়ি ফেরা ঢের ভালো। চারিদিকে উৎসব লেগেছে, বসন্ত উৎসব, সাথে আবার ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসও ভালোবাসার মানুষের কাছ থেকে কি দূরে থাকা সম্ভব? তুর্যের 3 দিন আগে থেকে খাওয়া দাওয়া প্রায় বন্ধ, বুক ধরফর করে সারাক্ষণ। চিন্তায় চিন্তায় অস্থির হয়ে উঠেছে সে ক্রমশ।
তার মুরগির বাচ্চার মতন বউটাকে যেন কত ছেলেরা এই ভালোবাসা দিবসে প্রেম নিবেদন করবে। তার উপর তার বউটা তাদের বিয়ের কথাও জানে না। যদি কোনোভাবে তার না দেখা বউ কারো ভালোবাসা গ্রহণ করে ফেলে, খুদ করার লোভ দেখিয়ে যদি কেউ পটিয়ে নেয় মুরগির বাচ্চার মতন বউটাকে, তুর্যর বুক কাঁপছে, অস্থির হয়ে উঠেছে সে। তাই তো ঢাকায় যাওয়ার 4 দিনের মাথায় আবারও রাজশাহী ফিরল ছেলেটা। এই 4 দিন পর যে ভালোবাসা দিবস, এটা একদমই খেয়ালই ছিল না। খেয়ালে থাকলে ব্যবসা গোল্লায় গেলেও তো কেউ তাকে ঢাকায় নিতে পারতো না। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। আরুষকে সাথে নিয়ে পৃথাদের কলেজে ঢুকলো। বসন্ত উৎসবের রঙে রেঙেছে পুরো কলেজ চত্বর। প্রায় সকল মেয়েরাই শরীরে বাসন্তী রঙা শাড়ি পেঁচিয়ে নানান বাহারে সাজিয়েছে নিজেদের। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বেশ বড়সড় স্টেজও সাজানো হয়েছে কলেজের মাঠে। আর এই উৎসবের তাগিদে বাহিরের মানুষদেরও আজ ভেতরে ঢোকার অনুমতি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এই সুযোগ মোটেও হাতছাড়া করেনি তুর্য। যদিও সে এমনিও চাইলে যে কোনো সময় কলেজে ঢুকে আসার ক্ষমতা রাখে, তবু সাধারণ মানুষদের সাথে মিলেমিশে বউকে দেখার তাগিদেই এই সুযোগটা লুফে নিয়েছে। তুর্য আজ তার শরীরে একখানা বাসন্তী রঙের পাঞ্জাবি জড়িয়েছে, গলার কাছটাই আবার কিঞ্চিত লাল রঙের নকশা। ফর্সা শরীরে পাঞ্জাবিটা মানিয়েছে দারুণ। হাতে হাত ঘড়ি আর মাথার চুলগুলো পেছনে ঢালা। আরুষের সাজটাও প্রায় একই রকম। তুর্য হাত উঠিয়ে নিজের পাঞ্জাবির কলার ঠিক করলো। আরুষকে জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে আরুষ? আমার বউ আমাকে দেখে পাগল হবে তো? আরুষ বিস্তর হাসলো, খুশিতে গদগদ হয়ে বলল, শুধু পাগলই হবে না স্যার, একদম গলায় ঝুলে পড়বে। আপনাকে আজ যা লাগছে না। তুর্য চোখ ছোট ছোট করে তাকালো আরুষের পানে, ওষ্ঠ বাঁকিয়ে বলল, তুই এবার আমার দিকে নজর দিস না আরুষ। আমি কিন্তু ছেলেদের প্রতি একদম আগ্রহী নেই। তাছাড়া আমার ছোটোখাটো মুরগির বাচ্চার মতো একটা বউ আছে। আরুষ চুপসে গেল। সে কি বললো আর এ লোক কোথায় নিয়ে গেল? সে কি গে নাকি যে তুর্যের পানে নজর দেবে? ছে, কি সব বাজে বাজে কথা। আরুষ মনে মনে তুর্যের রায়ে জঘন্য ভাষ্যের তীব্র নিন্দা জানালেও প্রকাশ্যে চুপ রইল। আশেপাশে তাকিয়ে দেখতে শুরু করলো মহিলা কলেজের সুন্দরী রমণীদের। তুর্য চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো একবার, অতঃপর পেছনে ঘুরে অন্যদিকে যেতে উদ্যত হলো। হঠাৎ করে হাতে টান অনুভব করলো ছেলেটা। একরাশ বিরক্তি নিয়ে পেছনে ঘুরে তাকালো তুর্য। অমনি যেন থমকে গেল। এ তো সেদিনে সেই ঝগড়ুটে মেয়েটা। সেই মেয়েটা হঠাৎ করে এত সুন্দরী কিভাবে হলো? উজ্জ্বল শ্যামবর্ণা শরীরে বাসন্তী রঙের শাড়ি জড়িয়েছে সেই ঝগড়ুটে নারী। চুলগুলো খোলা, চোখে মোটা কালো কাজলের প্রলেপ, মুখশ্রীতে হালকা মেকআপ। তুর্যের হৃদস্পন্দন বেড়ে গেল, দৃষ্টি মুগ্ধ হলো ছেলেটার। কিন্তু পরক্ষণেই সে মনকে ধাতস্থ করলো। নিজের হৃদয়ের এমন পাপ কার্যের তীব্র নিন্দা জানালো। মস্তিষ্ক দ্বারা কঠোরভাবে হৃদয়কে শাসালো তার বউ আছে বলে। বউ থাকতে অন্য নারীর পানে তাকানো পাপ, মহাপাপ। তুর্য ঢোক গিলল। নিজের হৃদয়কে পাপ কার্য থেকে বিরত রাখতেই আবারও উদ্যত হলো অন্যদিকে চলে যেতে। তখনই পেছন থেকে চেঁচানোর শব্দ এলো। পৃথা চেঁচিয়ে বলল, আরে আমার শাড়ি শাড়ি! তুর্য থমকে দাঁড়ালো, ভ্রুকুচকে তাকালো সে পেছনের দিকে। ভালোভাবে খেয়াল করলে দেখলো তার হাত ঘড়ির সাথে মেয়েটের শাড়ির আঁচল বেঁধেছে। তুর্যর কিছু বলার আগেই পৃথা দ্রুত এগিয়ে এলো। আজ আর তেমন ঝগড়া বিবাদে না জড়িয়ে নিঃশব্দে শাড়ি ছাড়ানোর চেষ্টা করলো তুর্য হাত ঘড়ি থেকে, কিন্তু পারল না। বেশ কিছুক্ষণ চেষ্টা করেও ব্যর্থ পৃথা। বিরক্ত হলো তুর্য, কপাল কুঁচকে বলল, আমি দেখছি, সরো। পৃথা সরে দাঁড়ালো। তুর্য কিছুক্ষণ সময় নিয়ে টানাটানি করলো মেয়েটার শাড়ির আঁচল নিয়ে, কিন্তু সে ব্যর্থ। আর এদিকে বিরক্তি বেড়ে চরম পর্যায়ে যেন। শেষে আর কোনো ইতিউতি না করে এক টানে শাড়ির আঁচলটা ছিঁড়ে ফেলেই ক্ষান্ত হলো ছেলেটা। অতঃপর বলল, ব্যাস হয়ে গেছে। পৃথা চমকালো বেশ। নিজের শাড়ির আঁচলটা 2 হাতে ধরলো চোখের সম্মুখে। কান্না পেয়ে গেল মুহূর্তেই। নতুন শাড়ি তার, মাত্র আজই পড়েছে, তার মধ্যে এই ব্রিটিশ লোকটা ছিঁড়ে ফেললো। তেতে উঠল পৃথা, ঝাঁঝালো কণ্ঠে বলল, কি করলেন আপনি? আমার শাড়িটা ছিঁড়ে ফেললেন। তুর্য নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, এভাবে নির্লজ্জের মতো অন্যের ঘড়িতে আটকালে তো ছিড়বই। সব দোষ আমার শাড়ির, তাই না? আপনার ঘড়ির কোনো দোষ নেই। আমার শাড়ি যদি নির্লজ্জ হয়, তবে আপনার ঘড়িও নির্লজ্জ। মোটেই না, আমার ঘড়ি আমার মতোই সভ্য। ওষ্ঠ বাঁকালো পৃথা, তার ছেলের স্বরে বলল, আপনি সভ্য, তবে অসভ্য কে? তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, তুমি আমার মতো একজন মানুষকে অসভ্য বলতে চাইছো বেয়াদব মেয়ে? পৃথা কিছু বলতে চাইলো, তবে তার আগেই তাদের কথোপকথনের মধ্যে ফোড়ন কাটলো আরুষ। তুর্যকে ডেকে বলল, স্যার। তুর্য গর্জে উঠল।
আরুষকে ধমকে বলল, চুপ আরুষ, একদম আমাকে থামাতে আসবে না। আজ এই বেয়াদব মেয়েটাকে একটা শিক্ষা দিয়ে ছাড়বো আমি। তুর্যের কথায় তেলে বেগুনে জ্বলে উঠল পৃথা। চড়া গলায় বলল, কি বললেন আপনি? আমি বেয়াদব? আপনি তো ইংরেজদের বংশধর, পাজি, বদমাশ পুরুষ মানুষ। অভদ্র মেয়ে, মুখ সামনে কথা বলো। বলবো না। কি করবেন আপনি? তুর্য রেগে গেল আরও। নিজের রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে পৃথার শাড়ির আঁচলটা ধরে আরও কিছুটা অংশ ছিঁড়ে দিল। পৃথা হাঁ হয়ে গেল। ক্রোধে রি করে উঠল তার শরীরখানা। অগ্নিদৃষ্টিতে তাকালো তুর্যের পানে। তুর্য যদিও খুব একটা পাত্তা দিল না সেই দৃষ্টিকে। পৃথা হুট করে পা উঁচু করে দাঁড়ালো তুর্যের সম্মুখে। ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই হাত বাড়িয়ে দুহাত দিয়ে খামচে ধরল তুর্যের পাঞ্জাবির গলার কাছের অংশটা। শক্ত হাতে টেনে ছিঁড়ে দিল মুহূর্তেই। দাঁতে দাঁত চেপে বলল, শোধবোধ। তুর্য ফুঁসে উঠল আরও। নিচের গলার দিকে তাকিয়ে ক্রোধের চরম পর্যায়ে তার বুকের কাছটা ছিঁড়ে ফর্সা বক্ষ ভাগ উন্মুক্ত হয়ে উঠেছে জনসম্মুখে। তুর্যের মেজাজের পারদ লাফিয়ে লাফিয়ে উপরে উঠল। রক্তলাল হলো চক্ষুদ্বয়। কপালের নমনীয় রগগুলো ফুলে ফেপে উঠেছে ইতিমধ্যে। স্থান কাল পাত্র কোনো দিক না ভেবেই সে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল পৃথার নরম গালে। পৃথা স্তব্ধ হলো। অজান্তেই মেয়েটার হাত চলে গেল গালে। ছলো ছলো করে উঠল তার চোখ দুটো। বাবা মা ভাই হাজার বকলেও কেউ কখনো মারেননি তাকে, অথচ এই অপরিচিত পুরুষ এভাবে মেরে দিল। পৃথা আশেপাশে তাকালো। তাদের ঝামেলাকে ঘিরে ছোটোখাটো একটা জটলা পেকে গেছে ইতিমধ্যে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে পৃথার, আবারও কান্নাও পাচ্ছে। পৃথা আর দাঁড়ালো না এক মুহূর্ত। দৌড়ে ওই স্থান থেকে প্রস্থান করলো একটু সময়ের মধ্যে। আরও এতক্ষণ হতবম্ব হয়ে দেখছিল দুজনের ঝগড়া। পৃথা দৌড়ে চলে যেতেই মুখ খুলল সে। তুর্যের পানে তাকিয়ে বলল, স্যার। তুর্য মহা বিরক্তি নিয়ে তাকালো আরুষের পানে। কটমট করে বলল, কি হয়েছে? জিহ্বা দ্বারা নিজের দুই ঠোঁট ভেজালো আরুষ। আমতা আমতা করে বলল, স্যার, এই মেয়েটাই আপনার মুরগির বাচ্চার মতো বউ। তুর্য বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো আরুষের পানে। অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, এই দজ্জাল মহিলা আমার বউ? আরুষ ওপর নিচ মাথা ঝাঁকালো। মুখে বলল, জি স্যার, এটি আপনার মুরগির বাচ্চার মতো এক এবং একমাত্র বউ পৃথা ইসলাম। তুর্য হতভম্ব হলো। কিঞ্চিত সময় নিয়ে হুট করেই বুকে হাত দিল। বুকটা চেপে বলল, আরুষ, পানি আন। বউ দেখে কেমন কলিজা শুকিয়ে যাচ্ছে আমার। যে কোনো সময় অ্যাটাক ফ্যাটাক হয়ে যেতে পারে। আরুষ ভয় পেল। তুর্যের অ্যাটাক? এর থেকে আতঙ্কের আর কি হতে পারে? ছেলেটা সময় ব্যয় করলো না একটু। দৌড়ে গেল গাড়ির নিকট। গাড়ি থেকে এক বোতল পানি নিয়ে আবারও দৌড়ে ফিরে এলো তুর্যের পানে। ব্যস্ত হাতে বাড়িয়ে দিল পানির বোতলটা। তাড়াহুড়ো করে বলল, স্যার পানি, তাড়াতাড়ি খেয়ে নিন। তুর্যর পানির বোতল হাতে নিল। এখনও যেন তার বিশ্বাস হচ্ছে না এই তার বউ। সে প্রথম দিন থেকে যে মেয়ের সাথে চরম শত্রুতা পোষণ করে বেড়াচ্ছে, এখন এসে কিনা জানতে পারছে সেই শত্রুই তার মুরগির বাচ্চার মতন বউ। আচ্ছা, সে কানে ভুল শুনছে না তো? আর একটু নিশ্চিত হতে তুর্য আবারও শুধালো, ভাই, তুই নিশ্চিত এই দজ্জাল মহিলা আমার বউ? জি স্যার, একদম 100% নিশ্চিত। তুর্যের গলা শুকিয়ে এলো। নিজের হাতে ধরে থাকা বোতলটার ছিপে খুলল। ঢকঢক করে গিলল বোতলের অর্ধেকটা পানি। হুট করেই কিছু একটা স্মরণে আসতে পানি পান করা থামিয়ে দিল সে। বোতলটা পাশেই অদূরে ছুঁড়ে ফেলল। অতঃপর আরুষের পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, বেটা মির্জাফরের বংশধর, তুই আগে কেন বললি না যে ওটা আমার বউ? এখন আমি যে একখানা থাপ্পড় মেরে দিলাম, এর দায়ভার কে নেবে শুনে? আরুষ ঢোক গিলল। আমতা করে বলল, স্যার, আমি তো বলতে চাইছিলাম, কিন্তু আপনি থামিয়ে দিলেন। এমনি সময় তো খুব ফটর ফটর করতে পারিস। থামলো তুর্য। চিন্তিত সুরে বলল, নিশ্চয়ই বউটা আমার ব্যথা পেয়েছে ভীষণ। আরুষ জিহ্বা দ্বারা ওষ্ঠ ভেজালো। বুকে সাহস নিয়ে বলল, স্যার, দজ্জাল মহিলারা ব্যথা পায় না। সাথে সাথে তেতে উঠল তুর্য। ঝাঁঝালো কণ্ঠে বলল, চুপ বেয়াদব, আমার বউকে একদম দজ্জাল বলবি না, তাহলে তোকে আমি শুলে চড়াবো। আরুষ চুপসে গেল। তবে মনে মনে ভেঙচি কাটতে ভুলল না একটুও। ওষ্ঠ বাঁকিয়ে বিড়বিড়িয়ে বলল, নিজে এতক্ষণ বউকে দজ্জাল দজ্জাল বলে মুখে ফেনা তুললো, এখন এসেছে বউয়ের প্রতি প্রেম দেখাতে। শালা গিরগিটি কোথাকার। সময় গড়ালো। গোটা একটা রাত কেটে আবারও সকালের দেখা মিলল। তুর্য আজও সকাল সকালই ছুটে এসেছে পৃথাদের কলেজের সম্মুখে। গতকাল যে কাণ্ড ঘটিয়েছে, তারপর তার বউ ঠিক কিভাবে প্রতিক্রিয়া দেবে তাই ভেবে পাচ্ছে না ছেলেটা। তার উপর তুর্যের যে শক্ত হাত, নিশ্চয় বউটা ব্যথা পেয়েছে ভীষণ। যাই হয়ে যাক না কেন, ওই মেয়েটা তুর্যের বউ।
তাছাড়া তার আর পৃথার মধ্যে যতই ঝগড়া বিবাদ হোক না কেন, তাতেই দুর্যের দোষটা কোনো অংশে কম নয়। দুইজনই সমান দোষী। তার মধ্যে আবার দুর্য দিয়েছে থাপ্পড়। গতকাল বিকালেও ছেলেটা ছুটে গিয়েছিল পৃথাদের বাড়ির সম্মুখে, কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় দেখা পায়নি বউয়ের। এরপর যদি আবার বউয়ের খোঁজে বাড়ির ভেতরে ঢুকতে যেত, হয়তো হিতে বিপরীত হয়ে যেত। শ্বশুর বাড়িটা তো সব রাজাকার আলপাদর আলমাসে ভরপুর। বউটাও এই মুহূর্তে চেতে আছে, তাই আর দুর্য বাড়িতে ঢোকার ঝুঁকি নেয়নি। আগে বউকে মানানো যাক, তাকে ভালোবাসা সিক্ত করা যাক, তারপর না হয় এই শত্রুতে ঘেরা বাড়িতে ঢুকে 2-4টা তাণ্ডব নৃত্য নাচা যাবে। দুর্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তার রাজাকার শ্বশুরটার সম্মুখে একবার তাণ্ডব নৃত্য নাচার জন্য। দুর্য অধৈর্য ভঙ্গিতে রাস্তার ফুটপাতে পায়চারি করলো অনবরত। তার বউটা কেন কলেজে আসছে না এখনো? 9:30 বাজতে চলল ইতিমধ্যে। বেশ কিছুটা সময় অতিবাহিত হলো। আরও হঠাৎ করেই বলল, স্যার ওই আপনার বউ আসছে। দুর্য নড়ে চড়ে দাঁড়ালো। বউ, তার বউ ভাবতে প্রশান্তিতে ভরে গেল ছেলেটার প্রাণ। কত প্রতীক্ষা, কত ছটফটানির পর সে দেখা পেয়েছে বউয়ের। এই মেয়েটাকে আগে যতবার দেখেছে কখনো এমন লাগেনি, অথচ যখন থেকে শুনেছে এই মেয়েটাই তার বউ, তখন থেকে অজানা এক প্রশান্তিময় অনুভূতি আষ্ঠে পৃষ্ঠে ধরেছে দুর্যকে। পৃথা রাস্তায় দুর্যকে দেখেও না দেখার ভান ধরল। ছেলেটাকে উপেক্ষা করে পা বাড়ালো গেটের দিকে। আরুষ তাড়াহুড়ো করলো, হৈ হৈ করে বলল, স্যার আপনার বউ চলে যাচ্ছে তো। দুর্যর হুঁশ ফিরল। বউ চলে যাচ্ছে দেখে হন্তদন্ত হয়ে উঠল ছেলেটা। তাড়াহুড়ো করে ডাকলো, থামলো দুর্য। অর্ধেকটা ডেকে বাকিটা গিলে ফেললো। নিজেকে সামলে নিয়ে আবারও ডাক দিল সে, পৃথা। পৃথা থমকে দাঁড়ালো, ভ্রু কুচকে তাকালো পেছনে ফিরে। তার নাম ধরে ডাক প্রদানকারী ব্যক্তিকে দেখে হৃদয় কুচকে এলো আরও। এই লোক তাকে ডাকছে কেন? আবার কোনো ঝামেলা পাকানোর ইচ্ছে আছে এর? মনে মনে সন্দেহ জন্ম নিল পৃথার। আশেপাশে একবার নজর বুলিয়ে সে বলল, জি, আমাকে ডাকছেন? দুর্য এগিয়ে গিয়ে দাঁড়ালো পৃথার নিকটে। মেয়েটার মুখোমুখি হয়ে বলল, হ্যাঁ, তোমাকে রাখছে। পৃথা কপাল টান টান করে তাকালো দুর্যের পানে, শক্ত কণ্ঠে বলল, কি খবর? থাপ্পড় কি আরেকটা মারা বাকি আছে নাকি আপনার? দুর্য বউয়ের শক্ত কথার নিকট কিছুটা দমে গেল। এই বোধহয় প্রথমবারের মতন সে দমে গেল, নয়তো তার কথার সাথে পেরে উঠবে এমন কেউ আছে? দুর্য আশেপাশে তাকালো, কি বলবে না বলবে ভেবে পেল না মস্তিষ্ক হাতড়ে। আমতা আমতা করে হুট করেই বলে ফেললো, আসলে কি বলতে চাইছিলাম কি, তোমার গালটা ভীষণ নরম। পৃথার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। কটমট করে সে বলল, অসভ্য পুরুষ মানুষ। দুর্য ঢোক গিলল। সে যে উত্তেজনায় ভুল করে ফেলেছে বেশ ভালো বুঝতে পারছে, তবুও নিজের ভুলটা প্রকাশ করতে চাইল না পৃথার সম্মুখে। একটু কেশে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। অতঃপর বলল, তুমি যদি কাল আমার পাঞ্জাবিটা না ছেড়তে, আমি তোমাকে থাপ্পড় দিতাম না। তেতে গেল পৃথা। কত সুন্দর ছেলেটা সব দোষ তার ঘাড়ে দিয়ে দিল। প্রথমে তার নতুন শাড়িটা ছিঁড়েছিল বলেই না সে লোকটার পাঞ্জাবি ছিঁড়েছিল, অথচ এখন সে কি সুন্দর অবলীলায় বলে দিল, তুমি পাঞ্জাবি না ছিঁড়লে আমিও থাপ্পড় দিতাম না। ব্যাটা ব্রিটিশ। পৃথা দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, ছিঁড়েছি, বেশ করেছি। আপনি আমার শাড়ি ছিঁড়েছেন, আমিও আপনার পাঞ্জাবি ছিঁড়েছি। আর থাপ্পড়টা এটাও আমি ফেরত দিয়ে দিতাম সাথে সাথে, যদি আপনি আমার বড় না হতেন। দুর্য হতবাক হলো। কি বললো তার বউ তাকে? সে যদি বড় না হতো তাহলে তার বউ তাকে থাপ্পড় দিত? এই প্রথমবার মনে মনে নিজের বড় হওয়ার জন্য বেজায় খুশি হলো ছেলেটা। ভাগ্যিস আজ সে বয়সে বড়, নয়তো নির্ঘাত বউয়ের হাতে মায়ের খেতে হতো। এই বড় হওয়ার ব্যাপারটা তাকে বাঁচিয়ে দিল এবারের মতন। তবে পরক্ষণেই মুখ বাঁকালো দুর্য, তাচ্ছিল্য করে বলল, সারাক্ষণ আমার মতো একটা দামড়া ছেলের সাথে ঝগড়া করার সময় তোমার বড় ছোট জ্ঞানে আসে না। তাও যাক, থাপ্পড়ের সময় অন্তত তোমার বড় ছোট জ্ঞানে এসেছে। এই বিষয়ে আমি কৃতজ্ঞ তোমার নিকট। পৃথা রেগে গেল। তুর্য যে নিজের কথা দ্বারা অতি সূক্ষ্মভাবে তাকেই অপমান করেছে বেশ বুঝলো মেয়েটা। ওদিকে ক্লাসের ঘন্টাটাও পড়ল বলে তাই আর অতিরিক্ত ঝগড়া বিবাদে নিজেকে জড়ালো না পৃথা। শুধুমাত্র ক্রোধিত কণ্ঠে বলল, আমার থেকে দূরে থাকবেন। পরবর্তীতে আপনাকে যেন আমি আমার চোখের সম্মুখে না দেখি, ব্রিটিশ পুরুষ। নিজের যতটুকু বলার প্রয়োজন ছিল বলেই কলেজের ভেতরের দিকে প্রস্থান করলো মেয়েটা। তুর্যকে আর কিছু বলার সুযোগ দিল না পর্যন্ত। পৃথা চলে যেতেই আরও সে গিয়ে এলো এবং দাঁড়ালো তুর্যের পাশে। ভাবুক ভঙ্গিতে বলল, আপনার বউটা মনে হয় না এত সহজে মানবে স্যার।
তুর্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো। সে পৃথার চলে যাওয়ার পানে দৃষ্টি অব্যাহত রেখেই বলল, আমি কি বউকে মানাতে এখন তার কলেজের অধ্যাপক হিসেবে চাকরি নেব আরুষ? ওই নাটক সিনেমা উপন্যাসে যেমন হয় তেমনভাবে? আরুষ কোনো চিন্তা ভাবনা করলো না, ফট করেই উত্তর দিল। শিক্ষক পিতার সমতুল্য স্যার। তুর্য ঘাড় বাঁকিয়ে তাকালো আরুষের পানে, কটমট করে বলল, চুপ থাক, মির্জাফরের বংশধর। দিলি তোমার মুখটা ভেঙে। কত সুন্দর ভেবেছিলাম একজন অধ্যাপক হিসেবে কলেজে চাকরি নিয়ে প্রতিদিন অল্প অল্প খুদ করে দিয়ে মুরগির বাচ্চার মতো বউটাকে পটিয়ে নেব। তারও হতে দিলি না বেয়াদব। সকাল গড়িয়ে বিকেলের দেখা মিলল। পৃথা ক্লাস শেষ করে পার্কের দিকেই গেল একটু। বাড়ি গেলে আর কেউই বাড়ি থেকে বের হতে দেবে না, অথচ মনটাও ভালো লাগছে না খুব একটা। চোখের সম্মুখে বারবার তুর্যের মারা গতকালকের ওই থাপ্পড়ের দৃশ্যটা ভেসে উঠছে। সে ছোটবেলা থেকেই চঞ্চল প্রকৃতির। দুষ্টুমির জন্য বাবা মা কিংবা ভাইয়াদের নিকট বকা খেয়েছে অনেক, কিন্তু কেউ কখনো মারেনি তাকে। অথচ এই পুরুষ কোথা থেকে এসে দুম করে মেরে দিল, তাও কতগুলো মানুষের সামনে। কতটা লজ্জায় পড়তে হয়েছিল গতকাল পৃথাকে। তবুও তো পৃথা দমে যায়নি, কলেজে যাওয়া বন্ধ করেনি। পৃথা হাঁটতে শেখেনি, আর না কাল ওই থাপ্পড়টায় তার কোনো দোষ ছিল। তাই তো সকাল সকালই কলেজে ছুটে গিয়েছিল। কিন্তু লজ্জা, মন খারাপ, তারা তো ঠিকই আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে পৃথাকে। কি হলো? কেন হলো? কোন দোষে পৃথাকে লজ্জায় পড়তে হলো সবার সম্মুখে? তুর্য নামক ছেলেটার চেহারা মনে আসতে পৃথার ছোট্ট দেহটা যেন ক্রোধে কেঁপে ওঠে। ইচ্ছে করে 2-4টা চট থাপ্পড় মেরে ছেলেটার ফর্সা গাল লাল করে দিতে, কিন্তু বড় বলে আর চক্ষু লজ্জায় তা পারে না। ছেলেটা ভীষণ বাজে, নির্দয় হলেও সে তো না। পার্কের বেঞ্চে বসে আকাশ পাতাল ভাবছিল পৃথা। মেয়েটার ভাবনার মধ্যেই তার পাশে এসে বসলো কেউ একজন। পৃথা ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে, দেখলো তুর্যকে। মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল। ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি এখানে আর আমার পাশে কেন বসেছেন? তুর্য ততটা পাত্তা দিল না পৃথার কথায়, নির্বিকার ভঙ্গিতে বলল, যাকে পেয়েছে বসেছে। এখানে কি তোমার নাম লেখা আছে নাকি? পৃথার কেন যেন কথা বাড়াতে ইচ্ছে হলো না। এর সাথে এখন কথা বাড়ানো মানে ঝগড়া, আর এই মুহূর্তে ঝগড়া করার মতন ইচ্ছা বা মানসিকতা কোনোটাই নেই মেয়েটার। তপ্ত নিঃশ্বাস ফেলল পৃথা। কলেজ ব্যাগটা কাঁধে নিয়েই উঠে দাঁড়ালো সে। ধূপধাপ পা ফেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তুর্য পেছন ডাকলো, গলা উঁচিয়ে বলল, পৃথা। পৃথা দাঁড়ালো না, বরং হাঁটতে হাঁটতে পেছনে ফিরে অগ্নিদৃষ্টিতে তাকালো তুর্যের পানে। মুখে কিছু না বলেও চোখ দিয়ে শাসিয়ে গেল সূক্ষ্মভাবে। তুর্য আর ডাকলো না মেয়েটাকে, অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল পৃথার যাওয়ার পানে। আরুষ পাশেই ছিল। পৃথাকে চলে যেতে দেখে সে বলল, স্যার আপনার বউ চলে যাচ্ছে। তুর্য ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল, হতাশ কণ্ঠে বলল, আমার মুরগির বাচ্চার মতো বউটা আমার বাচ্চারা মুরগির মতো কেমনে হলো? দেখলে ফোঁস করে ওঠে, মনে হয় ঠোকর মেরেই শেষ করে দিবে আমাকে। হোটেল ছেড়েছে তুর্য। আর কতদিন হোটেলে থাকা যায়? তাছাড়া এই তো কোনো দর্শনীয় স্থানের হোটেল নয় যে জানালাটা খুললে মন প্রাণ জুড়িয়ে যাবে, স্নিগ্ধ শীতল বাতাস এসে আবেশিত করবে তাকে। এটা শহরের বুকে রাত কাটানোর জন্য হোটেল, যেখানে জানালা খুললে গরম বায়ু, অযাচিত কোলাহল, যানবাহনের প্যাঁপ ও ধ্বনির উৎপাত পাওয়া যায়। যদিও উচ্চমানের পরিপাটি এক সুন্দর হোটেলে ছিল তুর্য, তবু দিনের পর দিন এখানে থাকতে আর ভালো লাগছে না তার। তাছাড়া এখন যেহেতু রাজশাহীর বুকে বউয়ের দেখা পেয়েছে, তখন এখানে তাকে থাকতে হবে বেশ অনেকটা দিনের জন্য। আর তো উপায় নেই। প্রথম দিকে বউয়ের দেখা পেয়েও তাকে না চিনে যে ভুলগুলো করেছে তার সংশোধন করতে হবে। এখন বউকে মানাতে হবে, তাকে নিজের প্রেমে ফেলতে হবে, তার প্রণয় উপলব্ধি করাতে হবে। সব মিলিয়ে অনেকটা সময় প্রয়োজন তুর্যের। তাই তো রাজশাহীতে বাসা ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছেলেটা। ঢাকায় নিজেদের ব্যবসার কাজ বাপ চাচাদের ওপর চাপিয়ে দিয়েছি কিছুদিনের জন্য। তারপরও এখানে বসে যতটা তদারকি করা সম্ভব সে করবে, আর মাঝে মাঝে খুব প্রয়োজন হলে স্বল্প সময়ের জন্য ঢাকায় যাবে। রাজশাহীতে ইতিমধ্যে বাসা ভাড়া নিয়ে ফেলেছে তুর্য। পৃথাদের বাড়ির কাছাকাছি রেখেছে বাসাটা, তবে 2-3টা ঘরের পরে। পাছে যদি তার রাজাকার শ্বশুরটা কোনোভাবে দেখে নেয় তাকে, তখন দেখা যাবে দলমল নিয়ে তাকে বাসা থেকে উচ্ছেদ করতে চলে এসেছে। তুর্য এই মুহূর্তে কোনো ঝামেলা চাইছে না, শ্বশুর বাড়ির সাথে তো একদমই নয়। তাই একটু দূরে দূরেই বাসাটা রেখেছে সে।
আজ সন্ধ্যার দিকে তুর্য উঠেছে সে বাসায়। যদিও ব্যাচেলর মানুষ থাকবে তত কিছু গোছানোর নেই। যতটুকু প্রয়োজনীয় ফার্নিচার কিনেছিল তাও ওই ফার্নিচারে দিতে যে ছেলে পেলে এসেছিল তারাই গুছিয়ে দিয়ে গেছে। আর বাদ বাকি গোছানোর জন্য তো আরুষ আছে। তুর্য আর ওই গুছ গাছের দিকে মনোযোগ দিল না খুব একটা। বিশাল আকারে 3টা প্যাকেট নিয়ে সে বসলো মেঝেতে। আরুষ কপাল কুঁচকালো। পুরো ফ্ল্যাটের জন্য তেমন আসবাবপত্র কিনলো না তুর্য, অথচ বেশ হম্বিতম্বি করে জনবল দ্বারা এই বড় বড় প্যাকেটগুলো আনালো। কি আছে এই প্যাকেটগুলোর মধ্যে? আরুষের হৃদয়ে সন্দেহ জাগলো। সন্দিহান কণ্ঠেই শুধালো, এর ভেতরে কি আছে স্যার? তুর্য আরুষের কথা শুনেও যেন শুনল না। কোনো উত্তর না দিয়ে সে বেশ গুরুত্ব সহকারে খুলল প্রথম বড় প্যাকেটটা। সাথে সাথেই প্যাকেটের ভেতর থেকে বেরিয়ে এলো এক নারীর চিত্র। আরুষের ভ্রু মুচকে এলো। এ কার ছবি? তাছাড়া ছবিটি দেখেও তো বেশ পুরনো দিনের কোনো নারী চরিত্র মনে হচ্ছে। চিত্রকর্মের আদলও বেশ পুরনো, আজকালকার যুগের ন্যায় রঙিন এবং খুব নিখুঁত নয়। আগের দিনের চিত্রশিল্পীদের জ্যামিতিক প্যাটার্নে আঁকা এই চিত্রকর্ম। আরুষ ভিতরে ভিতরে কৌতূহল অনুভব করলো। কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, এ কার ছবি স্যার? তুর্য 2 হাত দ্বারা চিত্রকর্মটা দেয়ালে লাগাতে লাগাতে জবাব দিল, আমার মায়ের বংশের পূর্ব নারী ঘসের বেগমের চিত্র এটা। আরুষ অবাক হতে গিয়েও অবাক হলো না। তুর্যের আচার আচরণ কথাবার্তা সব কিছুর সাথেই সে বেশ পরিচিত। এই বান্দার দ্বারা যে সব কিছু সম্ভব তা সে জানে। সেখানে এই সামান্য ঘসেটি বেগমের চিত্রকর্ম আর কি? ঘসেটি বেগমের ছবিটা দেয়ালে টানিয়ে পরের আরেকটা প্যাকেট খুলল তুর্য। এবার প্যাকেট থেকে একজন পুরুষের চিত্রকর্ম বেরিয়ে এলো। এই পুরুষের চিত্র এই যুগের বলে মনে হচ্ছে না কোনো ক্রমে। আগের ঘসেটি বেগমের চিত্রের ন্যায় আঁকা। আরুষ আবারও কৌতূহলবশত জিজ্ঞেস করলো, এটা কার ছবি স্যার? এইবার তুর্য ফিরে তাকালো আরুষের পানে। 2 হাতে চিত্রটা আরুষের সামনে ধরল। অতঃপর বলল, তোর থেকে চেনার কথা আরুষ, ভালো করে দেখ। চোখ, নাক, মুখ সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখ, দেখবি ঠিকই চেনে যাবে। আরুষ বিশ্বাস করলো তুর্যের কথা। বড় বড় চোখ করে সে তাকালো ছবিটার পানে। নিশ্চয়ই এই ব্যক্তি ইতিহাস খ্যাত কোনো পুরুষ মানুষ হবে যাকে আরুষের চেনার কথা। ইতিহাস খ্যাত ব্যক্তিদের ছাড়া তো আর তেমন কোনো চিত্রকর্ম তৈরি করা হতো না তৎকালীন সময়। আরুষ সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো ছবিতে থাকা পুরুষকে। বেশ কিছুক্ষণ নানাভাবেই সে চেষ্টা চালালো লোকটাকে চেনার, কিন্তু ফলাফল শূন্য। আরুষ মাথা চুলকে বলল, কে এটা? আমি চিনতে পারছি না স্যার। সাথে সাথে নাক মুখ কুঁচকে ফেললো তুর্য। নাক ছিটকে বলল, ছি আরুষ, তোকে নিতে আমার এবার লজ্জা হচ্ছে। তুই এখানে শেষে নিজের পূর্বপুরুষদের চিনতে পারছিস না? কেমন ছেলে তুই? আরুষ অবাক হলো, আর সাথে সাথে কিছুটা লজ্জাও পেল। এই পুরুষ কিনা তার পূর্বপুরুষ, অথচ সেই চেনে না। আরুষের মনে মনে খারাপ লাগলো ভীষণ। সে নিজ বংশের পূর্বপুরুষদের চেনে না, অথচ তার পূর্বপুরুষদের তুর্য চেনে। এর থেকে লজ্জার আর কি হতে পারে? তবুও আপাতত আরুষ নিজের লজ্জা গিলে খেলো। তার এই পূর্বপুরুষকে অবশ্যই চিনে নিতে হবে এখনই, নয়তো পরবর্তীতে আবার কেউ হুট করে এসে কখনো এই ছবি দেখিয়ে তাকে কিছু জিজ্ঞেস করলে লজ্জায় পড়তে হবে, যেমনটা এখন পড়ল। আরুষ জিহ্বা দিয়ে নিজের ওষ্ঠ ভেজালো। জানার তীব্র আগ্রহ নিয়ে তুর্যকে শুধালো, এর নাম কি স্যার? এ আমার কোন পূর্বপুরুষ? তুর্য যেন এবার মহা বিরক্ত। আরুষের দিকের থেকে দৃষ্টি ঘুরিয়ে ছবিটা দেয়ালে লাগাতে উদ্যত হলো। কপাল কুঁচকে জবাব দিল, এটা মির্জাফর, তোর কলিজের বন্ধনের পূর্বপুরুষ। আরুষ হতাশ হলো। নিজের ওপর নিজে বেশ বিরক্ত হলো। এ তো জানা কথা ছিল যে তুর্য কোনো গুরুত্বপূর্ণ উত্তর দেবে না, কিন্তু এর চরিত্র সম্পর্কে জানার পরও এই কথা তার মাথায় কেন এলো না? ধুর, আর কিছু সে জিজ্ঞেসই করবে না তুর্যকে। পাগল লোকের সব পাগলামি কথাবার্তা। আরুষের ভাবনার মধ্যেই 3য় নম্বর প্যাকেটটা খুলল তুর্য। তার ভেতর থেকেও বেরিয়ে এলো আর এক পুরুষের ছবি। তবে এই ছবিটা আগেরগুলোর মতন পুরনো নয়। যদিও এটা কোনো অংশেই চিত্রকর্ম বলে মনে হচ্ছে না, এটা ক্যামেরা বন্দি কোনো ছবি মনে হচ্ছে। আরুষ জিজ্ঞেস করবে না ভেবেও কৌতূহলী হয়ে পড়ল। কোনো কিছু না ভেবেই জিজ্ঞেস করে ফেললো, এটা কার ছবি স্যার? তুর্য দেয়ালে ছবিটা লাগালো। ছবির পানে দৃষ্টি রেখেই বলল, হবে কোন এক রাজাকারের। আমার রাজাকার শ্বশুরটা ছবি সংগ্রহ করতে পারেনি, তাই আপাতত অন্য একজন রাজাকারের ছবিটা টানিয়ে দিয়েছে। তবে শ্বশুরের ছবি সংগ্রহ করতে পারলে এই ব্যাটার স্থানে শ্বশুরের ছবিটা লাগিয়ে দেবো নিশ্চিত। আরুষ ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। সে জানতো এমন কিছুই তুর্যের মুখ থেকে বের হবে। তার
তারপরও কেন জিজ্ঞেস করে নিজের কান নষ্ট করলো কে জানে। আরুষ মাঝে মাঝে ভেবে পায় না সৃষ্টিকর্তা এই তুর্য নামক প্রাণীকে কী দ্বারা সৃষ্টি করেছে। এর আগা গোড়া সবটাই অদ্ভুত কথাবার্তা এবং কাজকর্ম দ্বারা ভরপুর। তুর্যের ছবিগুলো দেয়ালে টানিয়ে হুট করে টান টান হয়ে শুয়ে পড়ল ফ্লোরে। বেশ কিছুক্ষণ শুয়ে থেকে হঠাৎ করেই আবার উঠে বসলো। আরুষের পানে তাকিয়ে বেশ ভাবুক ভঙ্গিতে বলল, আমার নতুন ঘর, নতুন সংসার, বউকে এনে তো অন্তত একবার দেখানো প্রয়োজন, তাই না আরুষ? আরুষ সাথে সাথে তাল মেলালো তুর্যের কথায়। তার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে বলল, জি স্যার, ম্যামকে ছাড়া আপনার এই ঘরে একদম অসম্পূর্ণ কিন্তু। আরুষের কথা শুনে চোখ জোরে চকচক করে উঠল তুর্যের। আনন্দের সহিত সে বলল, তাহলে তোর ম্যামকে নিয়ে আয় তাড়াতাড়ি। আরুষ ভরকালো, আমতা আমতা করে বলল। আমি কিভাবে আনবো? তুর্য চোখ ছোট ছোট করে তাকালো আরুষের পানে, থমথমে কণ্ঠে বলল, তা আমি কি জানি? তুই যখন বললি আনার প্রয়োজন তখন নিয়ে আসবে। কিভাবে আনবি তা তুই জানিস। তবে আগামীকাল সকালের মধ্যে আমার বউকে আমি আমার বাসায় চাই, নয়তো তোকে আমি ঠুস করে গুরু করে ঠাস করে উপরে পাঠিয়ে দেবো। কথাটা বলেই তুর্য উঠে দাঁড়ালো। আরুষকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ধূপধাপ পা ফেলে নিজের কক্ষের উদ্দেশ্যে প্রস্থান ঘটালো। আরুষ বেচারা আবেগে ফ্লোরে বসে পড়লো ঠাস করে। কী বিপদে পড়লো সে? কে বলেছিল তাকে তুর্যের হাতে হ্যাঁ মেলাতে? আজ তুর্যের কথায় যদি সে তাল না মেলাতো তবে এত বড় একটা বিপদে তো পড়তে হতো না। বেচারা আগে যদি জানতো তুর্যের কথায় তাল মেলালে এত বড় বিপদে পড়তে হবে, তবে এমন অলক্ষণে কাজ সে জীবনেও করতো না। কোথায় এসে ভেবেছিল তুর্যের হ্যাঁতে হ্যাঁ মেলালে তার স্যার খুশি হবে, তা উল্টো ফাঁসিয়ে দিল। এখন সে কিভাবে পৃথাকে নিজের বাড়িতে আনবে? ভয়ঙ্কর স্বামীর দজ্জাল বউকে কিভাবে বাগে আনবে? এমনি মেয়ে যা তেজ। সুদীর্ঘ এক রাতে সমাপ্তি ঘটিয়ে সকালের দেখা মিলেছে। সূর্যের ফুটফুটে আলোয় ভরে উঠেছে চারপাশ। আরুষের কাল রাতে ঘুম হয়নি একটুও। গতকাল সারা রাত শুধু এই চিন্তায় চিন্তায় কেটেছে যে পৃথাকে এই বাসায় কিভাবে আনবে। আর যদি না আনতে পারে তাহলে তুর্য যদি সত্যি সত্যিটাকে ঠুস করে গলি করে ঠাস করে ওপরে তুলে দেয় তখন কি হবে? তুর্য নামক ওই প্রাণীর না আছে মুখের ওপর কোনো বিশ্বাস, আর না আছে হাতের ওপর কোনো বিশ্বাস। চিন্তায় চিন্তায় আরুষের প্রাণ ওষ্ঠাগত প্রায়। তাই তো সে সকাল সকালই নেমে দাঁড়িয়েছে বাসার সম্মুখের রাস্তার কাছে। এই পথ দিয়েই তো পৃথা কলেজে যাবে। যদিও সে জানে পৃথার কলেজে যেতে এখনও অনেক দেরি, কিন্তু যাবে তো। আরুষ কোনো ঝুঁকি নিতেই চাইছে না নিজের জীবন নিয়ে কথা বাবা। সে যে সময় গেটে দাঁড়াবে তার আগেই যদি পৃথা চলে যায় তখন কি হবে? তাই তাড়াহুড়ো করে ঘরের পোশাক অর্থাৎ 3/4 প্যান্ট এবং টি শার্ট জড়িয়ে উস্কো খুস্কো চুলে হাজির হয়েছে গেটের সম্মুখে। বারবার পৃথাদের বাসার দিকে উঁকি ঝুঁকি দিচ্ছে, আবার একটু পরপর চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছে। আরুষকে এইভাবে পাগলের ন্যায় পায়চারি করতে দেখে তার দিকে এগিয়ে এলো ওই বাড়িরই দারোয়ান। অর্ধবয়স্ক দারোয়ান দুই চোয়ালের সাহায্যে পান চিবোতে চিবোতে আরুষকে উদ্দেশ্য করে বলল, আপনি কেডা? আরুষ আমতা করে জবাব দিল, জি, নতুন এসেছি। ওফ, এইটুকু বলে আর দারোয়ান বলল না কিছুই। যেভাবে এসেছিল সেভাবে প্রস্থান করলো। আরও কিছুক্ষণ অতিবাহিত করলো পৃথার অপেক্ষায়। অবশেষে তার অপেক্ষার অবসান ঘটল। ওই তো আসছে মেয়েটা, সাদা কলেজ ড্রেসে নিজেকে আবৃত্ত করে মাথায় হিজাব পেঁচিয়েছে। আরও সময় ব্যয় করলো না একটুও। ব্যস্ত পায়ে ছুটে গিয়ে দাঁড়ালো পৃথার সম্মুখে। হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। হঠাৎ রাস্তার মাঝে কেউ পথ আটকে দাঁড়ানোতে বিরক্ত হলো পৃথা। কপাল কুঁচকে সে তাকালো সম্মুখ পানে। আরুষকে দেখে চোখ ছোট ছোট করে বলল, আপনি ওই ব্রিটিশ লোকটার চালানা? আরুষ ভ্যাবা চাকা খেয়ে গেল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলেও নিল। যেমন স্বামী তার তেমন তো বউ হবেই, এটা মোটেই বিস্ময়কর কিছু নয়। তাছাড়া পৃথা ভুল তো আর কিছু বলেনি। তুর্য তো সত্যি ব্রিটিশদের অন্তর্ভুক্ত, রন্ধ্রে রন্ধ্রে তার ব্রিটিশগিরি। এত বছর পড়াশোনা এবং ব্যবসার সুবাদেও ইংল্যান্ডে ছিল তুর্য। তপ্ত নিঃশ্বাস ফেলল আরুষ। এখন আর নিজ কাজ ব্যতীত অন্য সব চিন্তা ভাবনার সময় নেই। ফ্ল্যাট থেকে যখন বেরিয়েছিল তখন দেখে এসেছিল তুর্য ঘুমাচ্ছে। ছেলেটার ঘুম ভাঙার আগে পৃথাকে নিয়ে তাকে ফ্ল্যাটে যেতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে এই দজ্জাল মেয়েটা কি তার কথায় যেতে রাজি হবে? তুর্যের কথা শুনলেই তো সম্ভবত মুখের ওপর নাকচ করে দেবে। আরুষ তবুও আশা ত্যাগ করলো না। কিছুটা ইতস্তত করে বলল, আপনি একটু আমাদের বাসায় আসবেন ম্যাম?
আরুষের হঠাৎ এহেন কথায় কপালে ভাঁজ পড়ল পৃথার। তারা এখনও অপরিচিত একে অপরের নিকট, শুধুমাত্র এই মাঝে মধ্যে কিছু দুর্ঘটনা আর ঝগড়া তাদের সাক্ষাৎ। তাছাড়া ওই ব্রিটিশ লোকটাও যে খুব একটা ভালো তা নয়, তার উপর তাকে সে সহ্যই করতে পারে না। যদি সহ্য করতেই পারতো তবে কি আর সেদিন ওভাবে সকলের সম্মুখে থাপ্পড় দিতে পারতো? সেদিনের কথা স্মরণে আসতেই মেজাজ বিগড়াল পৃথার। হৃদয়ে জমে থাকা ক্রোধ ডালপালা মেলে দিল। ঝাঁঝালো কণ্ঠে মেয়েটা বলল, ওই ব্রিটিশ লোকটার বাসায় আর আমি কখনোই যাব না। আরুষ যেন আগে থেকেই জানতো পৃথা এমন কিছুই বলবে। সে নিজের গলার স্বর একটু নরম করলো, অনুরোধের স্বরে বলল, প্লিজ চলুন না ম্যাম। কেন, আপনার স্যারের আমাকে আরেকটা থাপ্পড় মারা বাকি আছে নাকি? না মানে আরুষকে আর বলতে দিল না পৃথা, তার কথার মাঝেই বলল, আরে পাগলা কুকুরে কামড়াইছে আমাকে যে আমি নিজে যেছি ওই ব্রিটিশ লোকটার গুহায় প্রবেশ করব। আমার কলেজ আছে, যাচ্ছি আমি। কথাটা বলেই পৃথা সম্মুখ পানে পা বাড়ালো। আরুষ তাড়াহুড়ো শুরু করলো। একটা বার যদি পৃথা এখান থেকে চলে যায়, তারও নির্ঘাত ওপরে চলে যাওয়ার টিকিটটা নিশ্চিত হয়ে যাবে। আরুষ হন্তদন্ত হয়ে পিছু নিল পৃথার। আর কোনো উপায় না পেয়ে চট করে বলল, আসলে আমার স্যার খুব অসুস্থ, তো তাই আপনাকে একটু আসতে বলেছিলাম আমাদের বাসায়, এছাড়া আর কিছু না। তুর্যের অসুস্থতার খবর শুনে পৃথা থমকে দাঁড়ালো। যতই শত্রুতা হোক, একটা লোক অসুস্থ, এই কথা শুনে নিশ্চয় চলে যাওয়া কোনো বিবেকবান মানুষের কর্ম নয়। পৃথাকে দাঁড়াতে দেখে একটু সাহস পেল আরুষ। জিহ্বা দিয়ে ওষ্ঠ ভিজিয়ে কিছুটা করুণ কণ্ঠে বলল, আসলে আমরা এই রাজশাহী শহরে নতুন, কাউকে চিনিও না তেমন, কোনো আত্মীয় স্বজনও নেই আমাদের এখানে। যতই ঝগড়া বিবাদ যাই হোক না কেন, আমরা অল্প স্বল্প চিনলেও এখানে আপনাকেই চিনি শুধুমাত্র। তাই আর কি বলছিলাম, আপনি যদি একটু আমার সাথে আসতেন ভালো হতো। স্যার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, বাসায় শুধুমাত্র আমি আর সেই ছিলাম। একা পুরুষ মানুষ কী থেকে কী করব বুঝতে পারছিলাম না, তো তাই। কথাটা বলে একটু থামলো ছেলেটা। মলিন কণ্ঠে সে বলল, যাক, আপনি যদি না আসতে চান তাহলে তো আর করার কিছু নেই। এমনিতেও স্যার আপনার সাথে খুব একটা ভালো ব্যবহার করেনি, দেখি আর কাউকে পাই কি না। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। পৃথার খারাপ লাগলো আলুষের কথা শুনে। সে পূর্ণ দৃষ্টিতে তাকালো ছেলেটার পানে। তার পা থেকে মাথা পর্যন্ত অবলোকন করে মনে হলো ছেলেটা সত্যিই বলছে। হয়তো তার স্যার অসুস্থ। পোশাক আশাক চোখ মুখেও বেশ চিন্তিত মনে হচ্ছে আরুষকে। তবে কি ওই ব্রিটিশ লোকটা একটু বেশি অসুস্থ? পৃথা আর না করতে পারলো না। যতই হোক লোকটা অসুস্থ। তুর্য হয়তো খারাপ লোক, ব্রিটিশ, কিন্তু সে তো তা নয়। একজন মানুষ অসুস্থ আর সাহায্য করার মতো কেউ নেই শুনেও হাত পা গুটিয়ে কীভাবে বসে থাকবে সে? পৃথা রাজি হলো আকাশের সাথে যেতে। ঝামেলাহীনভাবে বলল, চলুন দেখি কি হয়েছে আপনার স্যার। আরুষ খুশি হলো ভীষণ। যাক, অবশেষে বুদ্ধি কাজে লেগেছে। পৃথা রাজি হয়েছে, এর মানে এই যাত্রায় তার জীবনটা বেঁচে গেল। আরুষ উৎফুল্ল হয়ে পৃথাকে সাথে নিয়ে ফ্ল্যাটে ঢুকলো। এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে চোখে পড়ল তুর্যের কক্ষের দরজা খোলা। আরুষ ভাবলো স্যারকে একটা সারপ্রাইজ দেওয়া যাক। নিশ্চয়ই হঠাৎ করে বউকে দেখে চমকে যাবে এবং তার উপর খুশিও হবে। তাই আরুষ আর ইতিউতি না করে পৃথাকে নিয়ে সোজা তুর্যের কক্ষে এলো। কিন্তু এ কি, তুর্য কোথায়? বিছানা তো খালি। পৃথা আর আরুষ দুজনেই আশেপাশে খুঁজতে শুরু করলো তুর্যকে। ওয়াশরুম থেকে মৃদু পানির শব্দ কর্ণে আঘাত করলো তাদের। দুজনেই নিশ্চিত হলো তুর্য ওয়াশরুমে। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু বিপত্তি বাঁধল এরপরে। ওয়াশরুমে বসে বেশ উচ্চস্বরে গান ধরল তুর্য। নিজের বেসুরো কণ্ঠে গাইতে শুরু করলো, জীবনে শান্তি নাই রে, মনে শান্তি নাই। শান্তির বাপ তার মায়ের বিয়েতে পালিয়েছে, আর আমার ঘরে রাখি গেছে ঘষরে বেগম। তুর্যের কণ্ঠে এমন উদ্ভট মিলহীন বেসুরো গান শুনে মাথাটা ঘুরে উঠল পৃথার। মেয়েটার খুব করে মনে পড়লো তার প্রিয় কার্টুন ডোরেমনের কথা। আজ কেন যেন মনে হচ্ছে ডোরেমনের জিয়ান টিভি ছেড়ে তার ফাটাবাস কণ্ঠ নিয়ে তুর্যের উপর ভর করেছে। আর সে ঠিক ওই ডোরেমন কার্টুনের জিয়ানের গান শোনার পর সবাই যেমন জ্ঞান হারাতো, তেমনই জ্ঞান হারাবে ভাব তার। তবে শেষ পর্যন্ত পৃথার জ্ঞানটা রক্ষা পেল। তুর্য তার বিখ্যাত গান থামালো। সাথে সাথে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো মেয়েটার বক্ষ ভাগ থেকে। বিবাহ কি ঘূর্ণিঝড় নামক গানই না শেষ হয়েছে? তবে এত কিছুর মধ্যে মেয়েটা একটা জিনিস বেশ ভালো বুঝেছে, তুর্য কোনো অসুস্থ নয়। এই বড় ব্রিটিশের চালা ছোট ব্রিটিশ আরুষ তাকে মিথ্যা বলে এখানে নিয়ে এসছে। যেমন জিয়ানের চাপে পড়ে নবিতা মিথ্যা বলে সিজুকা, সুনিও, ডোরেমন এবং অন্যদের নিয়ে আসতো তার গান শোনাতে,
তেমন এই চালাটাও তাই করেছে। পৃথা কটমট করে তাকালো আরুষের পানে। আরুষ ঢোক গিলল, মিনমিনিয়ে বলল, আমি তো অসুস্থ দেখে গিয়েছিলাম, হঠাৎ সুস্থ হলো কিভাবে বুঝতে পারছি না। দুজনের কথোপকথনের মধ্যে ওয়াশরুম থেকে তুর্যের ফাটা কণ্ঠে আবারও নতুন গান ভেসে এলো। এবার সে আগের থেকেও জোরে গাইতে শুরু করলো। আমি জোয়ান একটা হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চার সাথে আমায় বাবাই দিছে বিয়া। আমি জোয়ান একটা হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চার সাথে আমায় বাবাই দিছে বিয়া। গানটা গাইতে গাইতেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তুর্য। আশেপাশে তার কোনো খেয়ালই নেই। কোমর অব্দি শুভ্র রঙা একখানা তোয়াল দ্বারা আবৃত করে নিজ কণ্ঠের গানের তালে তালে সে কোমর দুলিয়ে যাচ্ছে। নগ্ন বক্ষে মুক্তদানার মতন পানিতে বিন্দু বিন্দু পানি নিয়ে বিছানার নিকটে গিয়ে দাঁড়ালো সে। শার্ট প্যান্ট সব বিছানার উপরেই রাখা। তুর্য গান গাইতে গাইতে বিছানার উপর থেকে একখানা শার্ট হাতে নিয়ে পাশ ফিরে তাকাতেই চমকে উঠল। তার মুরগির বাচ্চার মতন বউটা তার পানেই তাকিয়ে আছে গোল গোল চোখে। তুর্য ভ্রু কুচকালো, ওষ্ঠ বাঁকিয়ে বলল, কি গো মুরগির বাচ্চা, আগে তো রাতে রাতে স্বপ্নে এসে আমার ইজ্জত লুট করতে, এখন দেখছি দিনে দুপুরে আমার ইজ্জত লুটের উদ্দেশ্যে চলে এসেছ। আরও শুনলো তুর্যের কথা। বেচারা বেশ বুঝলো তার স্যার পৃথাকে কল্পনা হিসেবে নিচ্ছে। তাকে এখনই তুর্যের ভুলটা ভাঙাতে হবে, নয়তো পরে তার উপরেই আবার চোটপাট চালাবে। রুক্ষ কণ্ঠে বলল, বেটা মির্জাফরের বংশধর, তুই আগে কেন বললি না ওটা কল্পনা নয় সত্যি? এখন তোর ম্যাডাম যে আমার সব দেখে নিয়েছে, এর দায়ভার কে নেবে? আরও সে একটু এগিয়ে গেল তুর্যের পানে, গলার স্বর একটু বাড়িয়েই বলল, স্যার ম্যাম আপনার কল্পনাতে আসেনি, সত্যি এসেছে। আরুষের কথায় ধ্যান ভাঙল তুর্যের। ধরফরিয়ে উঠল সে। এর মানে পৃথা তার কল্পনা নয়, সত্যিই মেয়েটা এখানে এসেছে, আর এই অবস্থায় তার সামনেও দাঁড়িয়ে আছে। সাথে সাথে চেঁচিয়ে উঠল তুর্য, চটজলদি বলল, আমার মুরগির বাচ্চা এখানে কেন? পরক্ষণেই আবারও ছেলেটা দুই হাতে নিজের কোমরে জড়ানো তোয়ালেটা আঁকড়ে ধরল। হড়বড় করে বলল, ভাগ্যিস কোমরে তোয়ালাটা ছিল, নয়তো আমার মানের যে ততক্ষণে লজ্জায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতো। পৃথা হতবাক হলো। কি সব বলছে এই পুরুষ? মাথা টাঠা কি সব গেছে নাকি? পৃথা অবাক কণ্ঠে বলল, মান ইজ্জত গলায় দড়ি দিতে পারে? তুর্য কপাল টান করে তাকালো পৃথার পানে, অতঃপর বলল, কেন, ওদের তোমার নির্লজ্জ মনে হয়? পৃথা আহম্মক বনে গেল। কি বলছে এই পুরুষ? মান ইজ্জত আবার মানুষ হলো কবে? মান ইজ্জত মানুষ তো দূরে থাক, ধরা ছোঁয়ার কোনো বস্তু নয়। ছোটবেলা থেকে সে মান ইজ্জত শুধুমাত্র এই মুখে মুখে শুনে এসেছে, কখনো এদের চোখে দেখার সৌভাগ্য পর্যন্ত হয়নি। আর এই পুরুষ কিনা বলছে মান ইজ্জত মানুষ। পৃথা বোকা বোকা কণ্ঠে বলল, মান ইজ্জত মানুষ হলো কবে থেকে? তুর্য নির্বিকার ভাবলেশীনভাবে বলল, মানুষ এখনো হয়নি তো, হবে ভবিষ্যতে। ভাবছি বউর সাথে পরিবার পরিকল্পনায় বসবো খুব শীঘ্রই। মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা মিলে গোটা 25 টিয়া পাখির বাচ্চার মতো ছাউপনার জন্ম দেব। তারপর সেই ছাউপনার মধ্যে বেছে বেছে দুটোর নাম দেব মান এবং ইচ্ছা। পৃথা ভরকে গেল, ভরকানো কণ্ঠেই বলল, মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা মিলে টিয়া পাখির বাচ্চা কিভাবে হবে? তুর্য বিরক্ত হলো ভীষণ। তার মতন এত বিচক্ষণ একজন মানুষের বউ কিনা এত বোকা, তার এইটুকু কথার মানে বুঝতে পারছে না। নিশ্চয়ই ওই রাজাকার শ্বশুর আলবাদর আল সমাজ সালাদের মধ্যে থেকে বউটার মস্তিষ্ক এভাবেই ফুলে উঠেছে। তুর্যের এখন ভীষণ খারাপ লাগছে। কেন সেদিন বাচ্চা বউটাকে বিয়ের আসরে ফেলে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিল? সেদিন যদি সে বিদেশে না গিয়ে বউকে আপন করে নিত, বাচ্চা বউটাকে নিজের কাছে রেখে কোলে পিঠে করে মানুষ করত, তাহলে নিশ্চয়ই বউটা এতটা মোটা মাথার অধিকারী হতো না। তুর্য বিরক্তি ভরা কণ্ঠে বলল, আমি বললেই করে হাঁস মুরগি আর টিয়া পাখির বাচ্চা হবে নাকি? ওগুলো তো আমি ওদের ভালোবাসি বলে, বাস্তবে তো এরা সবই মানুষের বাচ্চা। পৃথার মাথা ঘুরে উঠল। মনে হচ্ছে এক্ষুনি জ্ঞান হারাবে এই ভদ্রলোকের যুক্তিতর্ক শুনে। এই পুরুষ এইসব কি উদ্ভট কথা বলছে? প্রথমে বলল মান ইজ্জত মানুষ, তারপরে কী সব মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, তাদের আবার টিয়ার বাচ্চা, সবটাই মাথার উপর দিয়ে গেল মেয়েটার। এই মুহূর্তে পৃথার নিজেকে কেমন মানসিক রোগী মনে হচ্ছে। আচ্ছা, সে নিজে মানসিক রোগী নাকি এই পুরুষ মানসিক রোগী, কোনটা? পাবনা থেকে পালিয়ে আবার রাজশাহীতে এসে ওঠেনি তো আবার? আরুষ তুর্যের এই অসুস্থতার কথাই বলেছিল হয়তো। পৃথা চোখ বড় বড় করে তাকালো আরুষের পানে,
চোখে পড়লো ছেলেটা কেমন কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। পৃথার ভয় হলো, এ কোন ছাগল পাগলের কাছে এসে পড়লো সে। ছোটবেলা থেকে এমনি পাগলে ভয় পায় পৃথা। এই ছোটবেলায় একবার রাস্তায় তাকে একা পেয়ে এক পাগল ধাওয়া করেছিল, সেই থেকে পাগলে ভয়। এখানেও তো পৃথা একাই, আর আরুষ তো এই পাগলের লোক। যদি কোনোভাবে তাকে ধরে মারে, সেদিনই তো সকলের সম্মুখে থাপ্পড় মারলো। কি জোরেই না থাপ্পড়টা ছিল, ব্যথায় তাৎক্ষণিক পৃথার মনে হয়েছিল তার দাঁত নড়ে গেছে। মেয়েটা ভয়ার্থ দৃষ্টিতে এদিক ওদিক তাকালো, অতঃপর হুট করে দৌড়ে বেরিয়ে গেল ওর কক্ষ থেকে। পৃথাকে এভাবে দৌড়াতে দেখে হক চকালো তুর্য। সেও ছুটল মেয়েটার পিছু পিছু, কিন্তু দরজার নিকট আসতেই খেয়ালে এলো সে অর্ধনগ্ন, দেহের উপর ভাগ নেই কিছুই, নিচে শুধুমাত্র একটা শুভ্র রঙা টাওয়াল জোড়ানো। তুর্য নির্লজ্জ ঠিক আছে, তা বলে এতটাও নির্লজ্জ নয় যে অর্ধ উলঙ্গ হয়ে শুধুমাত্র একটা তোয়ালে জড়িয়ে রাস্তায় রাস্তায় দৌড়াবে। তুর্য নিজ কক্ষের দরজার সম্মুখে গিয়েই থেমে গেল। আরুষকে তাড়া দিয়ে বলল, আমার বউকে তাড়াতাড়ি ধর আরুষ। পৃথা দৌড়ে বেরিয়ে এলো তুর্যের বিল্ডিং থেকে, তবে সে এসেই থামলো না বিল্ডিং সম্মুখে। দৌড়ে আরও কিছু দূরে এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালো, হাঁটুতে ভর দিয়ে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো। অতঃপর আবারও স্বাভাবিক গতিতেই হাঁটা শুরু করলো। কিন্তু কিছুটা দূরে যেতেই পৃথা অনুভব করলো তার নাম ধরে ডাকছে কেউ একজন, পুরুষালী সেই কণ্ঠস্বর। আবার ওই ব্রিটিশ পাগল আর তার চেলাটা না তো। মেয়েটা দাঁড়ালো না, পায়ের গতি বাড়িয়ে দিল। তবে তাই বলে পেছন থেকে তার নাম ধরে ডাকাটা থামেনি, বরং আরও বেশি করে শোনা যাচ্ছে ডাকটা। পৃথা আবারও দৌড়াতে গিয়েও থেমে গেল। কণ্ঠস্বরটা কেমন চেনা চেনা মনে হচ্ছে, আরুষ কিংবা তুর্যের কণ্ঠের নাই মনে হচ্ছে না। পৃথা থমকে দাঁড়ালো, পেছনে ফিরে তাকাতেই চোখে পড়ল অতি পরিচিত একটি মুখশ্রী। এ কি, এ তো পৃথার কলেজের একজন সম্মানীয় অধ্যাপক নাহিদ স্যার। যদিও বয়সে নিতান্তই অল্পবয়স্ক পুরুষ সে, তবু স্যার তো তাদের পড়ায়। অথচ তার এত ডাকাডাকি সত্ত্বেও পৃথা চলে যাচ্ছিল বেয়াদবের মতো। মনে মনে অনুতপ্ত হলেও মেয়েটা। ততক্ষণে তার সম্মুখে এসে দাঁড়ালো নাহিদ, হাঁপাতে হাঁপাতে বলল, কতক্ষণ ধরে ডাকছি আপনাকে, শুনেন না? পৃথা জিহ্বা নাড়িয়ে ওষ্ঠ ভেজালো, আমতা আমতা করে বলল, দুঃখিত স্যার, আমি শুনিনি। নাহিদ আর এ বিষয়ে তেমন কথা বাড়ালো না, স্বভাব সুলভ ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, আপনি এখানে? জি, আমার বাসাই এখানে স্যার। ও, আমি একটা কাজে এসেছিলাম এখানে। তা কলেজে যাচ্ছেন নাকি? পৃথা মাথা নাড়ালো, মুখে জবাব দিল। হ্যাঁ। নাহিদ আবারও হাসলো, অতঃপর বলল, আমিও যাচ্ছি, চলুন একসাথে যাই আমরা। পৃথা বারণ করতে চেয়েও পারল না। হাজার হলেও শিক্ষক মানুষ, তার মুখের উপর না কিভাবে বলবে। পৃথা সায় জানালো নাহিদের কথায়, পাশাপাশি হাঁটতে শুরু করলো দুজন। ততক্ষণে তুর্য নিচে চলে এসেছে আরুষকে নিয়ে। বিল্ডিংয়ের সম্মুখে দাঁড়াতেই তার চোখে পড়ল অপ্রত্যাশিত দৃশ্যটি। তার বউয়ের পাশে কিনা অন্য একটা ছেলে হেঁটে যাচ্ছে, আর তার বউ কি সুন্দর অবলীলায় হেঁটে যাচ্ছে ওই অল্প বয়সী ছোকরার পাশে। তুর্যর চোখ দুটো জ্বলে উঠল, চোয়াল শক্ত হয়ে এলো মুহূর্তে, বক্ষ পিঞ্জরে জ্বলে উঠল হিংসাত্মক মনোভাব। তুর্য অগ্নিদৃষ্টিতে তাকালো পৃথার পানে, ভারী কণ্ঠে বলল, এই শিয়ালের বাচ্চাটা আবার কে? খোঁজ নে আরুষ। আরুষ তুর্যের আসার কিছুটা আগে এখানে এসে দাঁড়িয়েছিল, তাই পৃথার সাথে থাকা ছেলেটাকে বেশ ভালোভাবেই দেখে নিয়েছিল। আরুষ পৃথা এবং নাহিদের হাঁটার পানে দৃষ্টি রেখেই বলল, খোঁজ নিতে হবে না স্যার, ছেলেটা ম্যামের কলেজের শিক্ষক মোহাম্মদ নাহিদ ভুইয়া। প্রথম যেদিন ম্যামকে খুঁজতে তার কলেজে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম। আরুষের কথায় তুর্যের ক্রোধ যেন বাড়লো আরও, কপালের রগগুলো ফুলে ফেপে নীলচে হয়ে ধরা দিল। সাথে সাথে থমথমে কণ্ঠে সে বলল, মহিলা কলেজে কেন অল্প বয়সী শিক্ষক থাকবে? দেশে কি মহিলা শিক্ষক কিংবা বয়স্ক শিক্ষকের অভাব পড়েছিল? আরুষ তাকালো তুর্যের ক্রোধিত মুখপানে, আমতা আমতা করে বলল, আমি আগেই বলেছি স্যার, শিক্ষক পিতার সমতুল্য। তুর্য কটমট করে তাকালো আরুষের পানে, দাঁতে দাঁত চেপে বলল, চুপ থাকা হাম্মক। তোর এই ব্যাটাকে কোন দিক থেকে আমার বউয়ের বাপ মনে হচ্ছে? এই ব্যাটার সাথে কি এখন আমার শাশুড়িকে বিয়ে দেওয়া যাবে? এই ব্যাটাকে আমার শাশুড়ির মতো অর্ধপুরীর পানে দৃষ্টি দিবে? উল্টের হাবভাব দেখে মনে হচ্ছে এটা আমার শাশুড়ি মেয়ের দিকে দুষ্ট দৃষ্টি দেওয়ার জন্য প্রস্তুত। আরুষ আর কিছু বলার অবকাশ পেল না। তুর্য তো ভুল কিছু বলেনি।
আর তাছাড়া এই নাহিদ ব্যাটার হাবভাবও খুব একটা ভালো ঠেকেনি তার নিকট। কলেজের স্যারেরা থাকবে ভাব নিয়ে, তাদের আচরণ হবে অন্যরকম। তা নয়, এ তো ছাত্রীর পেছনে পেছনে দৌড়ে ছাত্রীর সাথে ভাব বিনিময় করে। কোনো কলেজের শিক্ষক ছাত্রী তার ডাকে সাড়া না দিলে পেছনে পেছনে দৌড় শুরু করে। হ্যাঁ, নিশ্চয়ই এই নাহিদ শিয়ালের মনে অন্য কিছু চলছে। সময় গড়ালো। পৃথার কলেজে ছুটি হয়েছে মাত্রই। কলেজের সম্মুখে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তুর্য এবং আরুষ। অপেক্ষা করছে পৃথার জন্য। মেয়েটাকে গেট থেকে বেরিয়ে আসতে দেখে গাড়িতে উঠে বসলো তুর্য। পৃথা তাদের গাড়ির কাছাকাছি আসতে একটু গলা বাড়িয়ে ছেলেটা বলল, গাড়িতে উঠে এসো পৃথা। আচমকা কারো এমন কথাই হকচকালো মেয়েটা। তবে পরক্ষণেই পাশ ফিরে তুর্যকে দেখে ভ্রু কুঁচকে এলো, সাথে কিছুটা ভয়ও লাগলো। এ পাগলটা আবার এখানে কেন চলে এসেছে? আগে তো তাকে একদম দেখতেই পারতো না, আর এখন পেছন ছাড়ছে না। এদের উদ্দেশ্য কী? তারপর আবার গাড়িতে উঠতে বলছে। কোথায় না কোথায় নিয়ে গুম করে দেবে, বা তার সাথে কোনো খারাপ কাজও তো করতে পারে। কথাগুলো ভাবতেই আঁতকে উঠল পৃথার নাজুক কিশোরী হৃদয়। আজকাল কোনো মেয়েই তো নিরাপদ নয়। রোজই পত্রিকা খুললে অসংখ্য মেয়েদের সম্ভ্রম হারানোর হাহাকার চোখে পড়ে। সেখানে এই লোক তো পৃথার অপরিচিত। পৃথার হৃদয়ে ভয় ডানা মেলল। দুই হাতে সে খামছে ধরল নিজের কলেজের ড্রেসের দুই পাশ। তখনই আবারও ভেসে এলো তুর্যের ভারী কণ্ঠস্বর। থমথমে কণ্ঠে সে বলল, গাড়িতে উঠে এসো। পৃথা আর দেরি করলো না একটু। তুর্যের পানে একবার তাকিয়ে আবারও দৌড় শুরু করলো সম্মুখ দিকে। তুর্যের কপালে ভাঁজ পড়ল। এমনিই সকালে অন্য পুরুষের সাথে দেখে মেজাজটা চটে ছিল, এখন আবার এই মেয়ে তাকে উপেক্ষা করলো। সকালেও তাকে উপেক্ষা করে দৌড়ে চলে গেল, আবার এখনও। অথচ সকালে পুরুষের সাথে কি সুন্দরভাবে হেসে খেলে হেঁটে হেঁটে যাচ্ছিল। শরীরের রক্ত যেন টকবগিয়ে ফুটে উঠল ছেলেটার। লম্বা লম্বা পা ফেলে সে এগিয়ে গেল পৃথার পানে। দুপুরের দিকে রাস্তা ফাঁকা থাকায় অল্পতেই মেয়েটাকে ধরে ফেলল তুর্য। পৃথা তবুও তুর্যের হাত থেকে পালানোর চেষ্টা চালালো, কিন্তু ছেলেটা ছাড়লো না তাকে, বরং এক প্রকার টেনে হিঁচড়ে ছুঁড়ে ফেললো গাড়ির ভেতরের দিকে। অতঃপর নিজেও গাড়ির ভেতরে ঢুকে বসলো। পৃথার এক হাত শক্ত করে ধরে আরুষকে আদেশের সুরে বলল, বাইরে যা তুই। তুর্যের আদেশ আসতে দেরি, কিন্তু আরুষের বেরিয়ে যেতে দেরি হলো না। আরুষ যেন টুপ করে লাফিয়ে গাড়ির বাইরে পড়ল। সাথে সাথে গাড়ির দরজা লক করে দিল তুর্য। পৃথার হাত ছেড়ে দিয়ে গা এলিয়ে দিল সিটের সাথে। পৃথার ভয় আরও বাড়ল। আগে তো তাও একজন সুস্থ মানুষ আরুষ তাদের সাথে ছিল, আর এখন সে একা একটা অর্ধ পাগল ব্রিটিশ পুরুষের সাথে গাড়ির ভেতরে। এই লোক যদি তাকে কিছু করেও ফেলে, সে অবলা একজন মেয়ে মানুষ হয়ে কিছুই করতে পারবে না। যদি মেরে টেরে ফেলে দেয়। ভয়ে গলা শুকিয়ে এলো পৃথার। না না, এই পরিস্থিতিতে কোনোভাবেই তাকে দমে গেলে চলবে না। যে করেই হোক নিজেকে নিরাপদ রাখতে হবে। এখান থেকে বেরোতে হবে অতি দ্রুত। পৃথা দুই হাত উঁচিয়ে গাড়ির জানালায় আঘাত করতে শুরু করলো। চেঁচিয়ে বলল, কেউ আছে? দয়া করে আমাকে সাহায্য করুন। আমাকে এই খারাপ লোকটা আমাকে তুলে নিয়ে এসেছে। তুর্য নিজের চোখ দুটো বন্ধ করে নিল। তার ছেলের স্বরে বলল, তুমি ভয় পেলে চিৎকার করলে, অথচ তুমি জানলেই না পৃথিবীতে এই মুহূর্তে সব থেকে আমার নিকট নিরাপদ বেশি স্বামী আমি তোমার। পৃথার নিজের চিৎকার চেঁচামেচিতে তুর্যের বলা নিচু কণ্ঠের একটা শব্দ তার কর্ণে পৌঁছালো না। ছেলেটা শেষ এক পলক তাকালো ব্যস্ত পৃথার পানে, অতঃপর চোখ বন্ধ করে পড়ে রইল আগের মতোই। পৃথা কতক্ষণ চিৎকার চেঁচামেচি করলো, অতঃপর ক্লান্ত হয়ে নিশ্চুপ হয়ে গেল। তুর্য চোখ মেলে তাকালো পৃথার পানে, ওষ্ঠ বাঁকিয়ে বলল, দম শেষ। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি আমাকে এখানে কেন তুলে এনেছেন, বদলোক একটা? তুর্য নড়ে চড়ে উঠল। সোজা হয়ে বসে গাড়ির পেছনের দিকে থেকে এক বোতল পানি বের করে আনলো। পৃথার পানে বাড়িয়ে দিয়ে বলল, পানিটা খেয়ে নাও। ইস, হাঁপিয়ে গেছে একদম। পৃথা পানির বোতলটা হাতে নিল না, বরং তেতে ওঠা কণ্ঠেই বলল, খাবো আমি আমি আপনার পানি নামিয়ে দিন আপনি আমাকে। তুর্যের মেজাজটা সেই সকাল থেকেই চটে আছে। বউ তার, যার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছে,
খুঁজতে খুঁজতে ছুটে এসেছে সে সুদূর ঢাকা থেকে রাজশাহীতে, তবুও বউকে নিজের করে পায়নি। সেই বউ কিনা তার চোখের সম্মুখে তাকে উপেক্ষা করে অন্য পুরুষের পাশ ঘেঁষে রাস্তায় হাঁটে। আর যত অভিনয় তার সম্মুখে! তুর্য তবুও নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে। সে কখনো চায় না এই বাচ্চা বউটার উপরে তার ক্রোধের লেশমাত্র পড়ুক। তুর্য জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, মুরগির বাচ্চার মতো থাকো। এইভাবে বাচ্চা হলো মুরগির মতো ফুসফুস না করে পানিটা গলায় ঢালো। চিৎকার চেঁচামেচি করতে করতে ঘেমে গেছো। আমাকে নিয়ে আপনারা তো ভাবতে হবে না, আমাকে নামিয়ে দিন এক্ষুনি। পৃথার কাট কাট কণ্ঠস্বর। দাঁতে দাঁত চাপলো তুর্য, নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রেখে বলল, নামিয়ে দেবো অবশ্যই, তবে তোমার বাসা পর্যন্ত গিয়ে। আমি আপনার সাথে যাব না ব্রিটিশ বদলো। তুর্য এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। ভেতর থেকে ক্রোধ যেন উপচে বেরিয়ে আসতে চাইছে ছেলেটার। চোয়াল শক্ত হয়ে এলো তুর্যের। তার লম্বাটে পরিপুষ্ট হাতটা বাড়িয়ে হুট করে সে চেপে ধরল পৃথার সুডোল নরম কোমরখানা। সেখানে বেশ শক্তপোক্তভাবে চেপে ধরে মেয়েটাকে নিয়ে এলো নিজের নিকট। দাঁতে দাঁত চেপে বলল, তা আমার সাথে যাবে কেন? যাবে তো এই কলেজে অল্প বয়স্ক কোচে কোনো স্যারের সাথে। তুর্যের কণ্ঠ নিঃসৃত, কোনো কথা তেমনভাবে পৌঁছালো না পৃথার কর্ণে। মেয়েটা বরং নাজেহাল হয়ে উঠেছে তুর্যের অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত স্পর্শে। এই প্রথম পৃথার সঙ্গে কোনো পুরুষের ছোঁয়া, তাও এতটা গভীরভাবে, শরীরের গভীরতম এক স্থানে। মেয়েটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে কেমন। তীব্র অস্বস্তি বোধ নাজুক হয়ে পড়ছে ছোট্ট মেয়েটার কিশোরী হৃদয়। ভেতরে ভেতরে তোলপাড় শুরু হয়ে গেছে। এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা, কম্পিত কণ্ঠে বলল, আমাকে ছেড়ে কথা বলুন। তুর্য ছাড়ল না, বরং টেনে মেয়েটাকে আরো নিকটে নিল। পৃথার মুখের কাছে মুখ নিয়ে বলল, ছাড়বো না। কি করবে তুমি? তুর্যের প্রতিটি নিঃশ্বাসের বায়ু আছড়ে পড়ছে পৃথার চোখ মুখ জুড়ে। পরম আবেশে চোখ দুটো বন্ধ করে নিল মেয়েটা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তুর্যের এই অনাকাঙ্ক্ষিত স্পর্শ পৃথার কেমন খারাপ লাগছে না। পৃথা শুনেছে পুরুষ মানুষের অযাচিত স্পর্শ, খারাপ স্পর্শ বা কুনজর নাকি নারীরা বুঝতে পারে। পৃথা হয়তো এর আগে এমন স্পর্শের কখনো সম্মুখীন হয়নি, তবে কোনো পুরুষের নজর দেখেই বুঝে নিতে পারত কোনটা ভালো নজর এবং কোনটা খারাপ নজর। তবে আজ কেন এই স্পর্শের মানে সে বুঝতে পারছে না। এই অপরিচিত স্পর্শ খারাপ লাগছে না পৃথার নিকট, আবার ভালোও লাগছে না। কেমন দোটানার মন মেজেছে। লজ্জা, ভয়, সংকোচ, সংশয়ে হৃদয় আবদ্ধ হয়েছে। তবু কেন যেন পৃথা জোর গলায় কিছু বলতে পারছে না। এটাই বোধহয় পবিত্র সম্পর্কের বন্ধন। লোকমুখে শোনা যায়, বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলে দুই নর নারীর মধ্যে সৃষ্টিকর্তা এক অদৃশ্য বন্ধনের সৃষ্টি করে সাথে সাথেই। কথাটা বোধহয় বহুলাংশে সত্যি। তাই না জেনে না বুঝেও তুর্যের স্পর্শকে খারাপের খাতায় ফেলতে পারছে না মেয়েটা। পৃথা চোখ বন্ধ রেখেই শীতল কণ্ঠে বলল, চিৎকার করবো আমি। তুর্য বাঁকা হাসল। পৃথার মনের অবস্থা একটু হলেও বুঝলো সে। ক্ষীণ কণ্ঠে ছেলেটা বলল, প্রথমত তুমি হাজার চিৎকার করলেও তোমার কণ্ঠে উচ্চারিত একটা শব্দ গাড়ির বাইরে যাবে না। দ্বিতীয়ত, তুর্য চৌধুরীর হাত থেকে তোমাকে বাঁচানোর সাধ্য আর কারণে এই মুহূর্তে। তুর্য চৌধুরী নামটাই কম্পন ধরালো পৃথার কায়া জুড়ে। এর আগে বহুবার এই লোকের সাথে পৃথার দেখা হয়েছে, ঝগড়া হয়েছে, তবে নামটা জানা হয়নি। বারবার ব্রিটিশ লোক বলে সম্বোধন করেছে তাকে, কিন্তু এই নামটা কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে। কোথাও শুনেছে হয়তো, কিন্তু কোথায় শুনেছে পৃথা মনে করতে ব্যর্থ হলো। যেথায় শুনেছে শুনুক তো। এখন এই লোকটার থেকে নিজেকে মুক্ত করায় মেয়েটার একমাত্র লক্ষ্য হওয়া উচিত। কিন্তু সেই লেগেছে নামের রহস্য খুঁজতে। তুর্য চৌধুরী নামটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল পৃথা। মুহূর্তেই আবারও আগের রূপে ফিরে গেল সে। কটমট করে বলল, ছাড়ুন আমাকে, অসভ্য পুরুষ মানুষ। তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, চার্লি ওই চ্যাংলা স্যারের কাছে যাবে নাকি? সে বাতারা করছো? পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে।
তখন থেকেই নাহিদ স্যারকে নিয়ে এই লোক অপমানের পর অপমান করে যাচ্ছে। কেন? নাহিদ স্যারের সাথে তার কোনো সম্পর্ক আছে নাকি? নেই তো, শুধুমাত্র আজ সকালে একসাথে একটু কলেজে এসেছে, তাই এই লোক এত কথা বানিয়ে ফেললো। পৃথা ফুঁসে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি যার কাছে খুশি যাব, আপনার কি? আপনি কোন অধিকারে আমাকে এসব কথা বলছেন? তুর্য রেগে গেল, খাবলে ধরল মেয়েটার নরম কোমরের ভাঁজ। ক্রোধে হিসিয়ে বলল, কোন অধিকারে বলেছে তা তোমার রাজাকের বাপকে জিজ্ঞেস করো। সে খুব ভালোভাবে চেনে আমাকে, আর আমার অধিকারটাও তার জানার সম্পূর্ণভাবে। পৃথা তেতে গেল, উঁচু কণ্ঠেই বলল, একদম আমার বাবাকে উল্টাপাল্টা কথা বলবেন না। আমার বাবা মোটো রাজাকার না, বরং আপনি ব্রিটিশ। তুর্য মুখ বাঁকালো, নির্লিপ্ত হয়ে বলল, তোমার বাপটা রাজাকার, ভাই দুটো আলবদর আল শামস। তোমার গোষ্ঠীর শুদ্ধ সব বেমারের দল, শুধুমাত্র তুমি ছাড়া। মুখ সামলে কথা বলুন। তুর্য আলতো হাসল, পৃথার পানে আরেকটু ঝুঁকেই বলল, মুখ সামলাবো না আমি, কি করবে? মুখে চুমু খাবে? তেমন ইচ্ছে থাকলে দ্রুত কাজটা সেরে ফেলো, শুভ কাজে দেরি করতে নেই, জানো না তুমি? পৃথা হতভম্ব হয়ে গেল, সব কিছু যেন মাথার উপর থেকে চলে গেল। এতক্ষণ না হয় চেপে ধরেছে ক্রোধের বশে, আর এখন চুমু খাওয়ার কথাও বলছে। আগে তো ভেবেছিল এই লোক শুধুমাত্র ব্রিটিশ, তারপরে আবিষ্কার করলো এই ব্রিটিশের পাশাপাশি আতপাগল, এখন অসভ্যও বটে। ছি ছি, চরিত্রের কি শ্রী! পৃথার হতবাকতার মাঝেই তাকে ছেড়ে দিল তুর্য। ঠিকঠাক হয়ে বসে পকেট থেকে মোবাইলটা বের করে আরুষকে মেসেজ করলো। গাড়িতে আয়। আরুষ প্রায় সাথে সাথেই গাড়িতে এলো, ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলো দ্রুততার সাথে। এরপরে সময় কেটে গেল খুব দ্রুত। এমনিও কলেজ থেকে পৃথার বাড়ির দূরত্ব বেশি নয়, তার উপর মেয়েটা চুপচাপ বসে রয়েছে গাড়ির সিটে। আরুষ কিছুক্ষণের মধ্যেই তাদের বিল্ডিংয়ের সম্মুখে এসে থামালো গাড়িটা। তুর্যের আদেশেই পৃথাদের বাসার সম্মুখে আর নিল না। পরে দেখা যাবে ওই রাজাকারের দল তাদের একসাথে দেখে কোনো গণ্ডগোল লাগিয়ে দেবে। গাড়ি থামার বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরও পৃথাকে গাড়ি থেকে নামতে না দেখে ভ্রু কুচকালো তুর্য। কপাল ভাঁজ ফেলে বলল, নামবে নাকি তোমার বাসা পর্যন্ত যাবে? পরে তোমার রাজাকার বাপ আলবাদর আর আল শামস ভাই দেখে ফেললে কিন্তু আমার কোনো দোষ নেই।